আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো ভাই আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসছি নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের অর্থাৎ সেট অফ ফাংশনের 2.1 অনুশীলনীর ভাইয়া 2 নম্বর প্রশ্নটি। তো দেখো অনুশীলনী 2 নম্বর প্রশ্নটি আছে কি, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো ভাই আজকের ভিডিওতে আমি পর্ব 6 আলোচনা করব। এর পূর্বে ভাইয়া আমি পর্ব 1 থেকে 5 পর্যন্ত পর্বগুলো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি তোমাদের দেখার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্স থেকে লিংকে গিয়ে দেখে নেবে। তো ভাই আজকে আমি পর্ব 6 আলোচনা করব কি, যে 2 নম্বর প্রশ্নটি পাঠ্য বইয়ের। দেখো, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে ভাইয়া সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তাহলে আমাদের এখানে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো অবশ্যই ভাইয়া তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। তাহলে ভাইয়া তালিকা পদ্ধতি থেকে আমরা কি করব, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে ভাই প্রথমে দেখো এখানে ক নম্বরে দেওয়া আছে কি 3, 5, 7, 9, 11। তো এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে ভাই আমরা এখানে মানগুলো লিখি, যেমন দেওয়া আছে ক নম্বরে আমরা সমাধানটা করি। 3, 5, 7, 9, 11 এটা আমাদের কি দেওয়া আছে। এখন ভাই এখানে আমরা দেখো লক্ষ্য করি কি, এটাকে যখন আমরা সেট গঠন পদ্ধতি প্রকাশ করব তখন আমরা দেখব যে এই তালিকা পদ্ধতির ভিতরে কি আমরা লক্ষ্য করতে পারি। দেখো এখানে লক্ষ্য করতে পারি কি, যে প্রত্যেকটা সংখ্যা কিন্তু আমাদের এখানে বিজোড় আছে। দেখো 3 বিজোড় সংখ্যা, 5 বিজোড় সংখ্যা, 7 বিজোড় সংখ্যা, 9 বিজোড় সংখ্যা, 11 বিজোড় সংখ্যা। তাই আমরা এটা লক্ষ্য করি কি, যে এখানে যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটি সংখ্যা আমাদের কি বিজোড় সংখ্যা আছে। তো দেখো ভাই এখানে আরেকটা জিনিস লক্ষ্য করি, এখানে যে আমাদের 3 মানটা আছে, এখানে 3 যে আছে, এই 3-এর চেয়ে কিন্তু আর কোনো বিজোড় সংখ্যা মানে ছোট আর কোনো বিজোড় সংখ্যা নাই। আবার দেখো এখানে 11-র চেয়ে আর কোনো কিন্তু বড় বিজোড় সংখ্যা নাই, এটা আমরা লক্ষ্য করি। তাহলে ভাই এই গণিতগুলো করার ক্ষেত্রে আমরা প্রথমে লক্ষ্য করব কি, যে সংখ্যাগুলো কি সংখ্যা মূলত কোন প্যাটার্নে ভাইয়া সাজানো আছে। তাহলে আমরা এটা লক্ষ্য করি কি, সংখ্যাগুলো বিজোড় সংখ্যা এবং 3-এর চেয়ে ছোট নাই বিজোড় সংখ্যা এবং কি 11-র চেয়ে বড় কোনো বিজোড় সংখ্যা নাই, সেটা আমরা এখানে লক্ষ্য করি। এখন ভাইয়া এখান থেকে আমরা লিখতে পারি, দেখো অতএব উপাদানগুলো প্রতিটি বিজোড় সংখ্যা। তাহলে ভাই কি লিখছি, এখানে এই যে উপাদানগুলো রয়েছে, উপাদানগুলো প্রতিটি কি সংখ্যা, বিজোড় সংখ্যা, যা কত ভাইয়া 3-এর ছোট, 3-এর ছোট বা কত ভাইয়া 11 এর বড় নয়। তাহলে ভাই এখন দেখো আমি লিখেছি কি, এখানে যে উপাদানগুলো প্রতিটি বিজোড় সংখ্যা, এখানে আমাদের যে উপাদানগুলো নেওয়া আছে প্রতিটি উপাদান কি সংখ্যা ভাইয়া, বিজোড় সংখ্যা। এবং দেখো বিজোড় সংখ্যা লেখার পর লিখছি কি, যা 3-এর ছোট বা 11-র বড় নয়, মানে 3-এর চেয়ে বিজোড় সংখ্যাটা ছোট আর নাই এবং 11-র চেয়ে বড় আর কোনো বিজোড় সংখ্যা নাই। এভাবে তোমরা লিখতে পারো। এটাকে আবার অন্যভাবে লিখতে পারো, দেখো এই থেকে এই অংশটি অন্যভাবে লিখতে পারো, যে 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। এখন ভাই এটাকে তোমরা এভাবে লিখতে পারো, যে 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। এই দেখো 1 থেকে বড় বিজোড় সংখ্যা এবং কি 13 মানে 11-র পর 13 আছে বিজোড় সংখ্যা, 13 থেকে ছোট বিজোড় সংখ্যা। তাহলে ভাই এভাবে তোমরা লিখতে পারো। এখন এটাকে আমরা মূলত ব্যাখ্যাটা লিখেছি, এই প্রশ্নটার ব্যাখ্যাটা লিখেছি। এখন এটাকে আমাদের বলছে কি ভাইয়া, এটাকে আমাদের বলছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখন আমরা সেট গঠন পদ্ধতিতে এখানে প্রকাশ করবো। তাহলে এখানে তোমরা এই সংখ্যাটি এও ধরতে পারো, যে এ সেট, অথবা যে কোনো কিছু ধরতে পারো। অতএব নির্ণয় সেট ইজ ইকুয়াল টু, তো আমরা নিচে লিখি। দেখো প্রথমে আমরা নিব কি, যে 3-এর ছোট বা 11-র বড় নয়, এই থিওরিটা প্রথম আমরা নিব। তাহলে আমরা লিখতে পারি, যেমন সেট গঠনের মানে এখানে সেট গঠন করতে বলছে, তাই সেট গঠনের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি এখানে, যেমন এক্স বিলংস টু এন, জেন এক্স বিজোড় সংখ্যা এবং 3 ইকুয়াল লেস দ্যান এক্স ইকুয়াল 11। এখন দেখো ভাইয়া এই লেখাটার মানেটা কি, যে এখানে ভাইয়া এই যে সংখ্যাটা আছে বিজোড় সংখ্যা এবং 3-এর সমান বা 3-এর চেয়ে বড়, বিজোড় সংখ্যাটা কি ভাইয়া 3-এর সমান বা 3-এর চেয়ে কি বড়, কারণ এখানে ইকুয়াল দিয়েছে। তারপর ভাইয়া এখানে আবার কি 11-র চেয়ে ছোট, 11-র চেয়ে ছোট এখানে যে মানগুলো আছে এবং 11-র সমান। দেখো 11-র চেয়ে ছোট আছে, 11-র চেয়ে মানে 11-র সমান আছে, আবার দেখো 3-এর চেয়ে বড়
বা 3-এর সমান এখানে এই মানগুলো কিন্তু আছে। তাহলে ভাই এই একভাবে তোমরা এটার উত্তরটা তোমরা দিতে পারো, যেমন এই থিওরিটির উত্তরটা তোমরা এটা দিতে পারো। এখন ভাই আমাদের পরবর্তী আরেকটা লাইন লিখেছে যে এক থেকে মানে বড় এবং 13 থেকে ছোট। এখন এটাকে নিয়েও তোমরা কিন্তু এই অ্যান্সারটা তোমরা পূরণ করতে পারো। যেমন আমি দুইভাবে করিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো একটা নিবা, যদি এই থিওরিটা লেখো তাহলে এটা নিবা, আর যদি এই মানে থিওরিটা লেখো তাহলে এটা দিয়ে নেবা। যেমন x বিলংস টু n, x বিজোড় সংখ্যা এবং তাহলে ভাই আমাদের কি বলছে, একের থেকে বড়, তাহলে একের থেকে যদি বড় হয় তাহলে 1 লেস দেন x। আবার বলছে কি 13 থেকে ছোট, তাইলে 13। এখন দেখো এটা লেখার মানে কি, যে এখানে এই মান মানে x আছে কি আমাদের এই মানগুলো অবশ্যই একের চেয়ে বড় হবে, আর বিজোড় সংখ্যা অবশ্যই থাকতে হবে একের চেয়ে বড় বিজোড় সংখ্যা। আবার দেখো 13-র চেয়ে ছোট বিজোড় সংখ্যাগুলো এখানে তোমাদের হতে হবে। তাহলে আশা করি ভাইয়া এই যে ক নাম্বার প্রশ্নটি তোমরা ইজিলি বুঝতে পেরেছো। এখান থেকে তোমরা যে কোনো একটা উত্তর নেবা, যদি এটা নাও তোমরা এই উত্তরটা নেবা, আর যদি এই 1 থেকে বড় এবং 13 থেকে ছোট এই থিওরিটি লেখো তাহলে তোমরা এখান থেকে এই উত্তরটা নেবা। আমি দুইভাবে করেছি, যে কোনো একটা নিলেই তোমাদের এই প্রশ্নটি সলভ হবে, এটাই আমাদের কিন্তু অ্যান্সার। তাহলে ভাইয়া দেখো আমরা এখান থেকে ক নাম্বারটা সলভ করেছি। আশা করি ভাইয়া বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো। তো আমি এখন ভাইয়া খ নাম্বার প্রশ্নটি সলভ করি। খ নাম্বারে 1 2 3 4 6 9 12 18 36 কিছু সংখ্যা দেওয়া আছে, বল কিছু সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আগে আমরা এই সংখ্যাগুলো লিখি। যেমন দেওয়া আছে 1 2 3 4 6 9 12 18 36 এগুলো দেওয়া আছে। এখন ভাইয়া প্রথমে আমরা লক্ষ্য করব যে এখানে কি লক্ষ্য করা যায়। দেখো এখানে প্রতিটি কিন্তু স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 5 6 এগুলো কি স্বাভাবিক সংখ্যা আকারে দেওয়া আছে। এবং দেখো এখানে লক্ষ্য করা যায় যে প্রতিটি সংখ্যা কিন্তু আমাদের 36-এর গুণনীয়ক, এটা কিন্তু আমরা লক্ষ্য করি। তাহলে ভাই এখান থেকে লিখতে পারি, আগে লিখি আমরা, অতএব সেটের উপাদান সমূহ প্রত্যেকে স্বাভাবিক সংখ্যা এবং কত ভাইয়া 36-এর গুণনীয়ক। এখন দেখো ভাই এখানে লিখছি কি সেটের উপাদান সমূহ প্রত্যেকে কি স্বাভাবিক সংখ্যা এবং 36-এর গুণনীয়ক। এখন ভাই এই 36-এর গুণনীয়কটা কিভাবে হয়েছে ভাইয়া, এটা আমি তোমাদের দেখাই। দেখো এখানে 36-এর গুণনীয়ক লিখেছি ইজ ইকুয়াল টু এই যে 1 আর তোমরা কত 36, যেমন 1 গুণ 36। দেখো 36-এ 36, তারপর আবার নেবা 2 গুণ এখানে নেবা 18। দেখো 2 আর 18 যদি গুণ করো আমাদের কিন্তু 36 হয়। তারপর ভাইয়া 3 গুণ তোমরা 12 দেবা, 3 12 কিন্তু আমাদের ভাইয়া 36 হয়। তারপর এখানে 4 গুণ 9, 6 গুণ আছে 6। এখন দেখো এই মানগুলো কিন্তু আমাদের 36-এর গুণনীয়ক। এখন এখান থেকে যদি আমরা মানগুলো লিখি, তাই গুণনীয়ক সমূহ লেখার নিয়ম কি ভাইয়া, এখান থেকে প্রথমে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা মানগুলো লিখে যাব। তাহলে আমরা যদি এখান থেকে লিখতে পারি, দেখো 1 1, তারপরে 2 3 4, তারপরে 6, দেখো দুইটা 6 মানে একটা 6 লিখলেই হয়। তারপরে আছে 9, তারপরে দেখো 12 18 36। এখন দেখো এখানে এই মানটা আর এই উপরের মানটা কিন্তু সেম, তাই আমরা লিখতে পারি সেটের উপাদানসমূহ প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা এবং কত 36-এর গুণনীয়ক। এখন এখান থেকে আমরা যখন নির্ণয় সেটটা গঠন করব তখন আমরা এভাবে গঠন করতে পারি। যেমন লিখতে পারি অতএব নির্ণয় সেট ইজ ইকুয়াল টু, আমরা এখানে লিখতে পারি x বিলংস টু n জেন x, 36 এর গুণনীয়ক। তাহলে ভাই এটাই আমাদের কি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ, এটা আমাদের ভাইয়া কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি ভাইয়া বুঝতে পেরেছো খ নম্বরটি। তাহলে আমাদের খ নম্বরটি ক্লিয়ার হয়েছে। যদি খ নম্বর থেকে তারপর ভাইয়া কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব। তো আমরা এখন ঘ নাম্বারটা সলভ করি। দেখো ভাইয়া ঘ নাম্বারটি আমাদের দেওয়া আছে কি, দেখো ঘ নাম্বারে আছে 4 8 12 16 20 24 28 32 36 40। এখন এখান থেকে তোমরা কি লক্ষ্য করতে পারো, দেখো ভাইয়া এটি আমরা জানি এই কয়টা কি স্বাভাবিক সংখ্যা, এটা লক্ষ্য করা যায়। আবার দেখো এখান থেকে লক্ষ্য করা যায় কি যে প্রতি ক্ষেত্রে কিন্তু দেখো 4-এর পর 8 আমাদের কিন্তু 4 বেড়েছে। আবার দেখো 8-এর পর 12 4 বেড়েছে। আবার দেখো 12-এর পর 16 4 করে বাড়ছে।
16 পর 20 4 করে বাড়ছে, 20 এর পর 24 28 তারপর 32 36 40। তাহলে দেখো প্রতি ক্ষেত্রে আমাদের কিন্তু 4 করে বাড়ছে। তাহলে এই গণিতের নিয়মের ক্ষেত্রে ভাই প্রতি ক্ষেত্রে যদি 4 করে বাড়ে তাহলে আমরা বলতে পারি যে 4 এর গুণিতক। তাহলে ভাই আমরা এখানে লিখতে পারি, দেখো সমাধানে লিখতে পারি উপাদানগুলো প্রত্যেকে 4 এর গুণিতক, এবং এখানে দেখো 4 এর গুণিতক কিন্তু লাস্ট আমাদের সংখ্যা আছে কত 40। তাইলে লিখতে পারি 40 এর চেয়ে বড় নয়, 40 এর বড় নয়। এখন দেখো এই লাইনটা আমরা কিভাবে লিখেছি, দেখো প্রত্যেকবার আমাদের কিন্তু 4 করে বাড়ে, তাইলে কিন্তু 4 করে যদি বাড়ে তাহলে আমরা লিখতে পারি 4 এর কি গুণিতক। গুণিতক মানে কি 4, মানে 4 এর সাথে 1 গুণ করবা, 4 এর সাথে 2 গুণ করবা, 4 এর সাথে 3 গুণ করবা, এভাবে ভাইয়া যত সংখ্যা আছে গুণ করলে এখানে দেখবা শেষ সংখ্যা পর্যন্ত আমরা গুণ করব। তাইলে দেখো শেষ সংখ্যা আছে 40 এখানে, এই জন্য আমরা লিখছি 40 এর চেয়ে বড় নয়। এখন এই গুণিতকটা কিভাবে হয়েছে তোমাদের আমি সংক্ষেপে মানে ভাঙিয়ে দেখাই। দেখো এখানে আছে কি, যেমন 4, 4 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে আমাদের কিন্তু হয় কত 4। আবার দেখো 4 এর সাথে যদি আমরা 2 গুণ করি আমাদের হয় 8, 4 এর সাথে আমরা 3 গুণ করি 12, 4 এর সাথে আমরা যদি 4 গুণ করি 16, 4 এর সাথে আমরা যদি 5 গুণ করি 20, সামনে লিখি ভাইয়া 4 এর সাথে যদি আমরা 6 গুণ করি সেক্ষেত্রে আমাদের 24, 4 এর সাথে যদি আমরা 7 গুণ করি 28, 4 এর সাথে যদি আমরা 8 গুণ করি 32, দেখো 4 এর সাথে যদি আমরা 9 গুণ করি তাহলে আমাদের 36, 4 এর সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে আমাদের 40, আর আমার নেওয়ার প্রয়োজন নাই কারণ আমাদের কত 40 পর্যন্ত আছে। এখন ভাইয়া গুণিতক লেখার নিয়ম হলো গুণ করে যেই গুণফলটা পাই ওইগুলো কিন্তু আমাদের গুণিতক। এখন এখানে আমরা এই মানগুলো আমরা নিব, এই মানগুলো আমরা নিব। এখন এই মানগুলো যদি আমরা নেই তাহলে আমাদের দেখো মানগুলো হয় কি 4 8 12 16 20 24 28 32 36 40। এখন দেখো এখানের মান আর এখানের মান কিন্তু আমাদের সেম মানগুলো এসেছে, তাই আমরা লিখতে পারি কি উপাদানগুলো প্রত্যেকে 4 এর গুণিতক এবং 40 এর বড় নয়, এই 40 এর চেয়ে আর বড় নয়। এখন এটাকে আমরা নির্ণয় সেট করি, দেখো অতএব নির্ণয় সেট ইজ ইকুয়াল টু, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, যে লিখতে পারি x বিলংস টু n যেন x, 4 এর গুণিতক এবং x ইকুয়াল লেস দ্যান 14, মানে 4 এর গুণিতক এবং কি 40 এর সমান বা 40 এর চেয়ে মানগুলো কি ছোট আছে এবং 4 এর কি গুণিতক। তাহলে ভাই এটাই আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি ভাইয়া বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো। তো আমরা এখন দেখো ঘ নাম্বারটা সলভ করি। এখান থেকে আমাদের ঘ নাম্বার ক্লিয়ার হয়েছে, তো আমাদের এখন ঘ নাম্বার সলভ করি। ঘ নাম্বারে দেওয়া আছে দেখো +-4 +-5 +-6। এখন ভাইয়া কোনো গণিতে মানে এই গণিতে যদি প্লাস মাইনাস থাকে তাহলে ভাই এটা আমাদের পূর্ণ সংখ্যার সেট, মানে প্লাস মাইনাস যদি একসাথে থাকে তাহলে আমরা কি এটা নির্ণয় করবো কি পূর্ণ সংখ্যার সেট হিসাবে। তাহলে ভাই আমরা এখানে লিখতে পারি, যেমন ঘ নাম্বার সমাধান ধরি এই মানটাকে আমরা এ ধরবো, তাহলে এ ইজ ইকুয়াল টু আমাদের কি আছে +-4, +-5, +-6, এটা আমরা ধরি। আর এগুলো আমাদের কি সংখ্যা আছে, যেমন পূর্ণ সংখ্যার সেট, কারণ প্লাস মাইনাস থাকলে পূর্ণ সংখ্যা। তাহলে ধরি এ ইজ ইকুয়াল টু এটা, তারপর পূর্ণ সংখ্যা এখন ভাইয়া এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের কি লিখতে হবে, পূর্ণ সংখ্যার সেট বের করার ক্ষেত্রে আমরা লিখবো কি পূর্ণ সংখ্যার সেট বর্গ এবং ঘন সেটের অন্তর্ভুক্ত থাকবে সবসময়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব পূর্ণ সংখ্যার বর্গ ও ঘন উক্ত সেটের অন্তর্ভুক্ত হবে। তাহলে ভাইয়া পূর্ণ সংখ্যার সেটের কি বর্গ এবং ঘন উক্ত সেটের অন্তর্ভুক্ত হবে। এখন বর্গটা কি ভাইয়া, বর্গটা মূলত আমাদের মানে x², আর ঘনটা কি ভাইয়া x3। এখন এই মানগুলোকে আমরা যখন ভাঙিয়ে করব তখন আমরা একবার প্লাসের মান নিব, একবার মাইনাসের মান নিব। যেমন এখানে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু, যদি প্লাসের 4 হয়, প্লাস চিহ্ন আগে দেওয়া লাগে, হ্যাঁ, তাহলে প্লাসের 4 হলে তখন ভাইয়া এই যে x² একবার কি আমরা বর্গে নিব, তাহলে x², তাহলে x²
আমরা এক্স স্কোয়ারের মান কত ভাইয়া? আমরা এক্স স্কোয়ারের মান মানে 4, মানে এক্স মানে 4, তাহলে আমরা লিখতে পারি 4 স্কোয়ার। এখন 4 এর উপরে স্কোয়ার মানে কি ভাইয়া? 16। এবং এই ঘন মানে কি? এক্স কিউব, তাহলে এক্স কিউব ইজ ইকুয়াল টু ঘন মানে কি? 4 কিউব, তাহলে 4 কিউব। এখন দেখো 4 এর উপরে কিউব মানে কত ভাইয়া? 64। এখন দেখো এটা আমাদের কিন্তু প্লাসের মানটা বের করেছি, মানে x ইজ ইকুয়াল টু 4 হলে যখন আমরা বর্গ করব তাহলে আমাদের বর্গ করলে মান আসে কত? 16। এবং যখন আমরা ঘন করব তখন মান আসে আমাদের 64। এখন ভাই এখানে কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস আছে, তাহলে আমরা তোমরা এখানে প্লাসের মানটা মানে প্লাস মাইনাস একসাথে দিতে পারো, আমি বুঝার ক্ষেত্রে ভাইয়া ভাঙিয়ে করেছি। এখন আমরা মাইনাসের মানটা নিব, x ইজ ইকুয়াল টু -4 হলে তখন x স্কয়ার ইজ ইকুয়াল টু কত? -4 স্কয়ার। তাহলে ভাইয়া -4 স্কয়ার ইজ ইকুয়াল টু মান হবে 16 এবং x কিউব ইজ ইকুয়াল টু -4 কিউব, তখন মান হবে -64 মানে 64। এখন ভাই এখানে প্লাসের মানে মাইনাস আছে কিন্তু প্লাসের 16 হয়েছে, কারণ দেখো এখানে আমরা চিন্তা করব যে -4 ইন্টু -4, কারণ আমাদের 2 আছে উপরে। এখন দেখো এই দুইটা 2 মানে মাইনাস থেকে কাটা যায়, তারপরে প্লাসের 4টাই থাকে ইজিলি। কিন্তু ভাই এখানে আমাদের আবার কি আছে? 3টা, যেমন -4 ইন্টু -4 ইন্টু -4, তখন ভাইয়া যদি দুইটা কাটি তখন একটা মাইনাস কিন্তু থাকে। এভাবে ভাই আমরা এখান থেকে লিখতে পারি কি? প্লাসের মানে 16, আবার এখানে লিখছি কি? -64। তাহলে ভাই আমাদের কিন্তু এই মানগুলো আমাদের কিন্তু বের করা হয়েছে, মানে প্লাস মাইনাসের 4 এর মানটা বের করা হয়েছে। এখন আমরা কি করব? প্লাস মাইনাস 5 এর মানটা বের করি। তাহলে x ইজ ইকুয়াল টু আমাদের কত আছে ভাইয়া? 5। আমরা প্লাসের মানটা নেই, প্লাস 5টা আমরা প্রথমে নেই। প্লাস 5 হলে তখন x স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 5 স্কয়ার। এখন দেখো 5 এর উপরে স্কয়ার মানে কি ভাইয়া? 25 এবং x কিউব ইজ ইকুয়াল টু কত? 5 কিউব। এখন 5 এর উপরে কিউব মানে ভাইয়া 125। এটা আমাদের কিন্তু প্লাসের মানটা বের করা হয়েছে। এখন আমরা আবার মাইনাসের মানে এই যে প্লাস মাইনাস মাইনাসের 5টা বের করি। x ইজ ইকুয়াল টু -5 হলে x স্কয়ার ইজ ইকুয়াল টু -5 স্কয়ার ইজ ইকুয়াল টু, সেম ভাবে প্লাসের 25টাই হবে, কারণ আমি আগে দেখিয়েছি মানে দুইটা মাইনাস কাটা হবে। এবং এখানে কি x কিউব ইজ ইকুয়াল টু কত? -5 কিউব ইজ ইকুয়াল টু, তাহলে ভাই আমাদের কত হয়? -125। আবার ভাই এখন আমরা প্লাসের 6 এবং মাইনাসের 6 নিয়ে করি। দেখো x ইজ ইকুয়াল টু যখন প্লাস 6 হয় তখন x স্কয়ার ইজ ইকুয়াল টু কত ভাইয়া? এই 6 স্কয়ার, তাহলে 6 এর উপরে স্কয়ার মানে 36 এবং x কিউব ইজ ইকুয়াল টু কত ভাইয়া? 6 কিউব। 6 এর উপরে কিউব মানে ভাইয়া 216। দেখো ভাইয়া এখন আমরা প্লাসের মানটা নিয়েছি, এখন আমরা মাইনাসের মানটা নেই। x ইজ ইকুয়াল টু -6 হলে x স্কয়ার ইজ ইকুয়াল টু -6 স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো এখানে -6 মানে কি? তখন স্কয়ার হলে আমাদের প্লাসের 36 হয় এবং x কিউব ইজ ইকুয়াল টু কত ভাইয়া? 6 কিউব, মানে মাইনাসের আছে যেহেতু -6 কিউব ইজ ইকুয়াল টু আমাদের কত? -216। তাহলে ভাই আমাদের দেখো প্লাস মাইনাসের মানগুলো আমাদের কিন্তু বের করা হয়েছে। এখন এখান থেকে তোমরা লক্ষ্য করবে কি যে এই মানগুলোর ভিতরে ভাইয়া কোন জায়গায় ঝামেলা নাই। ঝামেলা মানে কি? প্রত্যেকটা মান প্লাসের আছে, মানে একটা প্লাস একটা মাইনাস এভাবে হবে না ভাই। এই টপিকের গণিতগুলো আমি উদাহরণে আরো ক্লিয়ার ভাবে করিয়ে দিয়েছি, তোমরা এটা যদি না বুঝো সেখান থেকে আরো ক্লিয়ারলি মানে বেসিক থেকে শুরু করে বুঝতে পারবা। ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিংক দেওয়া থাকবে। এখান থেকে ভাইয়া এক্স স্কয়ারের মান যদি প্লাস হয় তাহলে ভাইয়া ঘনর ক্ষেত্রে এক্স কিউবের মানও ভাইয়া প্লাস হতে হবে, তাহলে আমাদের দুটোটা নিতে পারবো। একটা যদি মাইনাসের হয় একটা যদি প্লাসের হয় তাহলে ভাইয়া আমরা নিতে পারবো না। এখন দেখো কিভাবে, যেমন এখানে দেখো এক্স এর প্লাসের মানের ক্ষেত্রে আমরা এখানে লক্ষ্য করি, দেখো 4, এখন এক্স স্কয়ারের মান 4 মানে 16 আছে। আবার দেখো এখানে আমাদের এক্স কিউবের মান 64 আছে। দুইটার ভিতরে কিন্তু ভাইয়া দুটোটা প্লাসের মান, তাহলে দুটোটা যদি প্লাসের মান হয় সেক্ষেত্রে আমাদের ওই মানটা আমরা নিতে পারবো। তাহলে আমরা এই মানটা আমরা নিতে পারবো, এই দুইটা মান আমরা নিব। তারপর দেখো পরেরটা, দেখো এখানে 16 আছে কি? প্লাসে, কিন্তু এখানে আবার দেখো 64 আছে মাইনাসে। তাহলে একই সমাধানের ভিত্তিতে একটা প্লাস একটা মাইনাস যদি হয় সেক্ষেত্রে আমরা সেটা নিতে পারবো না। তাহলে আমাদের এখানে এটা ক্রস হবে, এই মানটা আমরা নিতে পারবো না, মানে মাইনাসের মানটা নিতে পারবো না, এই প্লাসের মানটা আমরা নিলাম। তারপর দেখো এখানে আছে 5 এর ক্ষেত্রে আমাদের কি? এখানে আছে 25 প্লাসের, এখানে 125 প্লাসের আছে আমরা নিতে পারবো, কিন্তু এখানে এই মাইনাসের আছে আমরা নিতে পারবো না। আবার দেখো 6 এর ক্ষেত্রে আমাদের এই 36 প্লাসের আছে, 216 কি প্লাসের আছে, তাহলে এই মানটা নিব, পরের এখানে মাইনাস দেখে আমাদের নিতে পারবো না। তাহলে ভাই আমরা কোন কোন মানগুলো নিতে পারবো এখান থেকে? তাহলে দেখে আমরা মানগুলো নিয়েছি কি? 16 নিয়েছি, তারপরে ভাই নিয়েছি 64। আচ্ছা আমরা সাজিয়ে লিখি, 16 পর আছে 25, তারপরে আছে ভাইয়া 36, তারপরে দেখো আছে 64, তারপরে আছে 125, তারপরে আছে ভাইয়া 216। তাহলে আমরা এই মানগুলো আমরা এখান থেকে নিতে
পেরেছি। এখন এখানে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সেট ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু জেড। কারণ জেড দিয়েছি কারণ পূর্ণ সংখ্যার সেটকে আমরা জেড দ্বারা প্রকাশ করব, তাই ভাই জেন এক্স স্কোয়ার ইকুয়াল গ্রেটার দেন 16 এবং এক্স কিউব ইকুয়াল লেস দেন 216। এখন দেখো এখান থেকে এই লাইনটা বোঝার আছে। এখন এখানে আমরা লিখছি কি 16 ইকুয়াল গ্রেটার দেন কত এক্স স্কোয়ার, মানে স্কোয়ারের যেই মানগুলো আমরা নিয়েছি, যেমন এই এক্স স্কোয়ারের যেই মানগুলো আমরা নিয়েছি এখান থেকে এই এক্স স্কোয়ারের মানগুলো যেটা হয়েছে, যেমন আমরা নিয়েছি কি 16, 25, 36, এটি হয়েছে কি আমাদের এক্স স্কোয়ারের মান। তাহলে এক্স স্কোয়ারের মানগুলো হবে কি অবশ্যই 16 সমান আর অথবা 16 সে কি হবে বড় হবে, যেমন 16 সে বড় 25, 36 এগুলো কি 16 সে বড়, তাই এক্স স্কোয়ার ইকুয়াল গ্রেটার দেন 60, মানে 16 সে এক্স স্কোয়ার মানগুলো বড় হবে বা 16 সমান হবে। আবার সেম ভাবে ভাইয়া এখানে ঘনর মানগুলো কি, এই যে আমরা ঘনর এই কিউবের মানগুলো কি আমরা নিয়েছি কিভাবে, দেখো এখানে কি 216 সে ছোট, এই যেমন 216 আছে, 16 সে ঘনর মানগুলো ছোট আছে, যেমন 216, তারপরে 125, 64 ছোট আছে এবং 216 সমান। আশা করি ভাইয়া এটা আমাদের অ্যান্সার, আশা করি ভাইয়া বুঝতে পেরেছো। তো ভাইয়া এই ঘ নম্বরের মাধ্যমে আমাদের পাঠ্য বইয়ের 2 নম্বর প্রশ্নটি সমাধান হয়েছে। যদি এই অধ্যায়ের আরো বেসিক অনেকগুলো ক্লাস আছে তোমরা না দেখে থাকো, অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে 1 থেকে 5 পর্যন্ত লিঙ্কগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো ভাইয়া আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।